নীলিমা তার স্বামী রাজীব এবং তাদের একমাত্র সন্তান ময়নাকে নিয়ে বকুলতলা গ্রামে বসবাস করে। রাজীব দিনমজুরির কাজ করে, যেমন তেমন করে সংসার চালাতো, কিন্তু তাতেও তার সংসারটা চলছিল না। কারণ শীত পড়ে গিয়েছে, যার কারণে সেখানের কাজও বন্ধ হয়ে পড়েছে। তাই সংসার চালাবার মতো রাজীবের হাতে আর কোনোই টাকা পয়সা ছিল না, যার কারণে রাজীব আরো ভেঙে পড়েছিল। এমনই একদিন নীলিমা রাজীবকে বলে, রাজীব, তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো? তোমাকে তো আমাদের জন্য এই জীবনের লড়াই লড়তেই হবে। আমাদের সন্তানের কথা ভেবে তোমাকে যেমন হোক করে এই সংগ্রাম চালিয়ে যেতেই হবে রাজীব। সেটা তো আমি জানি না কি করব, আর এখন আমি কি করব তাও বুঝতে পারছি না। এই কনকনে ঠান্ডাতে মেয়েকে গরম খাবার তো দূরের কথা, গরম কাপড়ও জোগাড় করে দিতে পারছি না। মেয়েটাকে যে কিভাবে রাখবো তাও বুঝতে পারছি না। আমি বাবা হয়ে আমার কর্তব্যও পালন করতে পারছি না। রাজীব, তুমি এরকম ভাবে বলো না, মেয়েটা শুনলে অনেক কষ্ট পাবে। আর তাছাড়া আমি মা হই কি এমন করছি বলো? বাবা হয়ে তবু তো তুমি ওর মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিচ্ছ, কিন্তু আমি তো সেটাও করতে পারছি না মা হয়ে। আমি তো মায়ের কর্তব্যটা পালনই করতে পারছি না। নীলিমা আর রাজীব যখন এসব কথা বলছিল, তখন সেখানে তাদের ছোট্ট মেয়ে ময়না চলে আসে। আর সে তখন বলে, মা বাবা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। তোমরা যেমন করে থাকবে খাবে, আমিও তোমাদের সঙ্গে তেমন করেই থাকবো। তোমাদের সঙ্গে তেমনই খাবার খেয়ে থাকবো। আমার জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না বাবা মা। না রে ময়না, তুই তো এখন অনেক ছোট, তুই এসব কি করে বুঝবি বল? তোকে অনেক শীত লাগছে তাই না? আয় মা, আমার কোলে আয়। আমি তোকে আমার শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখবো, তাতে করে হয়তো একটু শীত কম লাগতে পারে। মা, তুমি আমাকে জড়িয়ে রাখবে, তাতেই আমার শীত আর লাগবে না। কিন্তু মা, তোমারও তো গায়ে কিছু নেই, তাহলে তোমাকেও তো শীত লাগবে। আর বাবা, তুমিও তো ঠান্ডার মধ্যে কিছুই পরোনি, তোমাকেও তো ঠান্ডা লাগছে। মা ময়না, তুমি কোনো চিন্তা করো না বাবু, আমাদের ঠান্ডা লাগবে না। তুমি তো ছোট, তোমার তাই বেশি ঠান্ডা লাগবে। বাবা, তুমি আমাকে বলেছিলে আমার জন্য জিলিপি কিনে নিয়ে আসবে, গরম গরম জিলিপি। তুমি আমার জন্য জিলিপি কিনে নিয়ে আসবে তো বাবা? হ্যাঁ রে মা, তোর বাবার মনে আছে তোর জন্য জিলিপি আনার কথা, কিন্তু পয়সার কারণে তোর বাবা জিলিপি আনতে পারছে না। আর এই শীতে রাত্রিবেলা আর কেউ দোকানও খুলতে চায় না রে মা। এত কনকনে শীতে কে বাইরে থাকতে চায় বল? সকলেই তো একটু লেপের ভিতরে থাকতে চায়, আর বড় লোকেরা তো বাড়ি থেকে বেরই হয় না। এসব কথাবার্তা বলতে বলতে নীলিমা নিজের কাজ মিটিয়ে নেয়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বাড়িতে রেশনপত্র কিছুই ছিল না, যা ছিল কয়েকদিন চলে গিয়েছে। কিন্তু আর চলছে না বলেই নীলিমা রাজীবকে বলে, কি হবে বলো তো এবারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা না হয় খিদে সহ্য করে থাকবো, কিন্তু আমাদের ময়না, ও কিভাবে খিদে সহ্য করবে? তুমি ওর জন্য কিছু ধার দেনা করে রেশনপত্র কিনে নিয়ে আসো না গো। কি কাজ করা যেতে পারে তাও তো বুঝতে পারছি না। তোমার কাছে যদি কিছু বুদ্ধি থাকে আমায় বলো, এমন একটা বুদ্ধি দাও যাতে আমি কাজে লাগাতে পারি। আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু আমি জানি না সেটা আদেও কাজে লাগবে কি। আমার মাথায় যেটা আছে আমি সেটাই বলছি। আসলে আমি ভাবছিলাম এই শীতে কেউ তো বাড়ি থেকে বের হতে চায় না, আর বড় লোকেরা তো ভয়েতে রান্নাঘরেও যেতে চায় না এই ঠান্ডার কারণে। তাই আমি বলি কি, তুমি যদি লোকের বাড়িতে গরম গরম খাবার মানে বিরিয়ানি পৌঁছে দাও, তাহলে তো বেশ ভালোই টাকা লাভ হতে পারে, তাই না? নীলিমা, কথাটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু আমার মতো গরিবের কাছে কেউ বিরিয়ানি কিনতে চাইবে? নিতে চাইবে কি চাইবে না সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি একবার চেষ্টা করে দেখো, আর তাতে যদি লাভ হয়, তাহলে তো আমাদেরই ভালো হবে বলো। তুমি দয়া করে এই কাজটা করে দেখো আমাদের মেয়ের জন্য। আমাদের মেয়েটারও তো শখ পূরণ করতে পারবো বলো। হ্যাঁ, খুব ভালো। জানো নীলিমা, আজ তুমি আছো বলে আমি কোনো একটা আশার পথ দেখতে পাচ্ছি। তুমি যদি না থাকতে আমি জানিই না তাহলে আমি কি করতাম। আমি বিরিয়ানি বানিয়ে দেবো, আর তুমি রাত্রিবেলা গরম গরম বিরিয়ানি সাইকেলে করে গিয়ে বিক্রি করে আসবে। ঠিক আছে নীলিমা, তুমি যেমন বলবে আমি তেমনটাই করব। কিন্তু নীলিমা, বিরিয়ানি বানাতে তো মাল মশলাও লাগবে, তা তো ওসব কিনতে অনেক টাকা পড়ে যাবে। ওইসব এখন কোথায় থেকে জোগাড় করবো বলো তো? তুমি চিন্তা করো না, মা বিয়েতে আমাকে এই ছোট ছোট কানের দুল দিয়েছিল, আর মা যখন মারা যায় তখন মায়ের এই বালা দুটো আমাকে দিয়ে গিয়েছিল। বালা দুটো বিক্রি করলে অনেক টাকা চলে আসবে, আর তা দিয়ে আমরা বিরিয়ানি খুব ভালোভাবেই বানিয়ে ফেলতে পারবো। আর আমার মায়ের কাছ থেকে আমি বিরিয়ানি রান্নাটাও শিখে নিয়েছিলাম। বিয়ের আগেই আমি খুব ভালো বিরিয়ানি বানাতে পারতাম গো। এখন সেই বিরিয়ানিটাই আমাদের রোজগারের পথ হয়ে দাঁড়াবে, তুমি দেখবে। কিন্তু নীলিমা, এগুলো আমার বিক্রি করতে কোনোভাবেই মন চাইছে না। ওহো, তুমি ওই রকম করে কেন বলছো? আমি আছি তো, আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি যাও, এখন গিয়ে এগুলো বিক্রি করে দিয়ে এসো। এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। নীলিমার কথাতেই রাজীব অনেকটা খুশি হয়,
কিন্তু রাজীব খুশি তো হয়েছিল ঠিকই, কিন্তু সে আবার অন্য কথাও ভাবছিল। অর্ধেক রাস্তায় গিয়ে রাজীব আবারও বাড়ির দিকে ফিরে আসে। কিছু সময়ের মধ্যেই রাজীব তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে আসে। তারপর নীলিমাকে বলে, নীলিমা, তোমার এগুলো মায়ের জিনিস, বলো আমি এগুলো এইভাবে বিক্রি করে দিতে পারি? এই জিনিসগুলো এখন যদি থাকে তাহলে আমাদের ময়নার বিয়ের সময় এগুলো দিয়ে বিয়ে দিতে পারবো। আর এগুলো যদি এখন যদি আমরা বিক্রি করে দিই তখন তো আমাদের ময়নাকে কোনো কিছুই দিতে পারবো না। রাজীব তুমি এসব নিয়ে এখন কেন ভাবছো বলো তো? ময়না এখন অনেক ছোট, আর ওর বিয়ের বয়স হতে করতে যদি আমাদের বিরিয়ানি বিক্রি হয় তাহলে আমাদের অনেক টাকা লাভ হয়ে যাবে। আর তাই দিয়ে আমরা আমাদের ময়নার জন্য সোনার গয়না বানিয়ে রাখবো। তুমি এসব এখন চিন্তা করো না, যাও এগুলো গিয়ে বিক্রি করে দিয়ে এসো। কিন্তু নীলিমা, এগুলো আমার বিক্রি করতে কোনোভাবেই মন চাইছে না। চাইছে না বললে হবে না যে রাজীব, এগুলো ছাড়া আমাদের কাছে আর কোনো টাকা পাওয়ার সুবিধা নেই। এগুলো দিয়ে আমাদেরকে টাকা পয়সা নিয়ে আসতে হবে। ঈশ্বর যদি দেয় তাহলে আমাদের আবারও টাকা পয়সা হয়ে যাবে। তুমি যাও না গো, বিক্রি করে এসো এগুলো। এভাবেই নীলিমা রাজীবকে সাহস জুগিয়ে দেয়। সাহস জুগিয়ে সোনার বালা এবং কানের দুলগুলো বিক্রি করতে চলে যায়। সেগুলো বিক্রি করে সে কিছু টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে মুদিখানার দোকান থেকে বিরিয়ানির সবকিছু মাল মশলা বেশি বেশি করে নিয়ে আসে এবং ভালো জিনিস নিয়ে আসে, তার সঙ্গে চিকেনও নিয়ে আসে। তারপর রাজীব খুশি মনে বাড়ি ফেরে। রাজীবের হাতে এত ব্যাগপত্র দেখে নীলিমা অনেক খুশি হয়ে যায়। তারপর সে সন্ধ্যাবেলায় বিরিয়ানি বানিয়ে ফেলে। সেই গরম বিরিয়ানি নিয়ে রাজীব বিক্রি করতে বেরিয়ে পড়ে। শীতের রাতে এক ধনী পরিবার কম্বলের ভিতরে বসেছিল এবং তাদের একমাত্র সন্তান স্নেহা তার বাবাকে বলে, বাবা আমার খুব জোরে খিদে পেয়েছে, দেখো না মাটা শুয়েই রয়েছে, লেপ ছেড়ে মা তো উঠতেই পারছে না, মায়ের আজ অনেক শীত করছে। বাবা তুমি আমার জন্য কিছু খাবার বানিয়ে দাও না, আজকে না আমার বিরিয়ানি খেতে খুব মন যাচ্ছে, কিন্তু এখন গরম গরম বিরিয়ানি কোথায় পাবো? স্নেহার কথা শেষ হতে না হতেই তাদের বাড়ির সামনে রাজীব বিরিয়ানি নিয়ে চলে আসে এবং জোরে জোরে চিৎকার করতে করতে বলে, বিরিয়ানি নিয়ে যান, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, খেতে সুস্বাদু, এই ঠান্ডার মধ্যে একদম ফ্রেশ, একদম টাটকা রয়েছে, একবার খেলে বারবার খেতে মন যাবে, চিকেন বিরিয়ানি নিয়ে যান, নিয়ে যান। রাজীবের বিরিয়ানির আওয়াজ শুনে স্নেহা তার বাবাকে বলে, বাবা দেখো মনে হচ্ছে বিরিয়ানিওয়ালাটা আমার মনের কথা শুনতে পেয়েছে, তাই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে। যাও না বাবা, ওই লোকটার কাছ থেকে বিরিয়ানি নিয়ে এসো না। স্নেহার কথা শুনে স্নেহার বাবা রাজীবের কাছ থেকে 100 টাকা প্লেট 3টে বিরিয়ানি কিনে নেয়। একজনের কাছ থেকেই 300 টাকা পেয়ে যায় রাজীব। 300 টাকা পেয়ে সে মনে অনেক খুশি হয়ে যায়। তারপরে এরকম ভাবেই রাজীব সকলের বাড়িতে যায় এবং গরম গরম বিরিয়ানি দিয়ে আসতে থাকে। তখন সকলেই রাজীবের কাছ থেকে বিরিয়ানি নিতে থাকে এবং গরম বিরিয়ানি খাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই রাজীবের সব বিরিয়ানি বিক্রি হয়ে যায়। এটা দেখে রাজীব তো অনেকই খুশি হয়। রাজীব খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে তার বউকে বলে, নীলিমা, সত্যি তোমার বুদ্ধিটা যে এত ভালো হবে আমি কখনো ভাবতেই পারিনি। তোমার বুদ্ধির জোরেতেই আজ আমার অনেকগুলো পয়সা হয়ে গেল। দেখো দেখো, এই এতগুলো পয়সা রোজগার করতে পেরেছি শুধু তোমার ওই প্ল্যানের বিরিয়ানির জন্যই হয়েছে। তোমাকে তো আগেই বললাম, এটা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে আমাদের হাতে অনেক টাকা চলে আসবে। শীতের জন্য আমাদের আর ভাবতেও হবে না, আর আমাদের ময়নার জন্যও ভাবতে হবে না। এই টাকা জমিয়ে আমরা ময়নার জন্য সোনার গহনা বানিয়ে রাখবো গো। হ্যাঁ নীলিমা, তুমি একেবারে ঠিক বলেছো। আমি এইভাবে রোজ বিরিয়ানি বিক্রি করতে যাব, আর বড় লোকেরাও তো সব আমার কাছে বিরিয়ানি খেতে আসে। সকলে তো 3-4 প্লেট করে বিরিয়ানি নেয়। বাপ রে বাপ, যাক এতে করে আমার সেলটা তো বেড়ে যাচ্ছে। এই বলে রাজীব অনেক খুশি হয়ে যায়। রাজীবের খুশি দেখে নীলিমার মন খুশি হয়ে যায়। পরের দিন সকালে রাজীব রেশনপত্র নিয়ে বাড়িতে আসে এবং ময়না, রাজীব আর নীলিমা তারা পেট ভরে খাবার খায়। সেদিনের পর থেকে নীলিমা রাজীবকে চিকেন বিরিয়ানি বানিয়ে দিত, আর রাজীব সেগুলোকেই রাত্রিবেলা পুরো গ্রামে বিক্রি করত। বিরিয়ানি বিক্রি করে রাজীব 11-12টার সময় বাড়ি ফিরত, আর এরকম ভাবেই তাদের কাছে অনেক টাকা চলে আসে। টাকা আসার পর রাজীব ময়নার জন্য, নীলিমার জন্য এবং নিজের জন্য ভালো সুন্দর শীতের সোয়েটার, চাদর সবকিছুই কিনে ফেলে। আর এরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। কবিতা তার অসুস্থ মাকে নিয়ে বসন্তপুর নামক গ্রামের নদীর কিনারে বসবাস করত। গ্রামটি ছিল খুবই সুন্দর। সেখানে সবাই পরিশ্রম করে দুবেলা দুমুঠো খেয়ে জীবন কাটাতো। কবিতাও ঠিক তার অসুস্থ মাকে নিয়ে লোকের বাড়িতে কাজ করে জীবন কাটাতো। একদিন কবিতার জ্বরে শরীর খারাপ হয়। মাগো, আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পাচ্ছে, কিন্তু কি খাবো, জ্বরে যে মুখটা একদম ভালো লাগছে না।
সেই ছোটবেলায় তুমি কেমন চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিতে, সেটাই বানিয়ে দাও না মা। রোজ রোজ শুধু আলু ভাতে ভাত খেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে রে মা, তাই তোকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। তুইও তো আমার হাতের খিচুড়ি ছোটবেলায় খুব ভালোবাসতিস, তখন রোজ রোজ বায়না করতিস খিচুড়ি খাওয়ার জন্য। এখন কি আর আগের মতো সময় আছে? তখন বাড়িতে খাওয়ারও অনেক ছিল, আর আমার শরীরও ভালো ছিল। এখন তোর উপরেই সব নির্ভর। তুই মণিমালা দেবীর বাড়িতে কাজ করে যা রোজগার করিস তাতেই কোনো রকম চলে। আর আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার কত ডাক্তার খরচ হয়। ওসব কথা বাদ দাও না, এখন আমাকে খেতে দাও, আমার খিদেতে পেট জ্বালা করছে। রাসমণি দেবী কবিতার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসে কবিতাকে ডাক দেয়। এই নে, তোর জন্য খিচুড়ি রেডি হয়ে গেছে, আয় খাবি আয়। কোনো রকমে বানিয়েছি, আগের মতো কি আর আমার শরীর আছে? ধৈর্য করে তোকে সুন্দর করে বানিয়ে খাওয়াবো। ওহ মা, এত সুন্দর হয়েছে খেতে, তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব দারুণ হয়েছে, আমার মনটাও আজ খুশিতে ভরে গেল। সেই ছোটবেলার দিনটা মনে পড়ে গেল। খুব দারুণ হয়েছে খেতে। কিভাবে বানাও মা, এত টেস্ট হয়? আমাকে বানানো শিখিয়ে দেবে? এই বলে কবিতা তার মায়ের কাছ থেকে খিচুড়ি বানানো শিখে নেয়। একদিন কবিতা মণিমালা দেবীর বাড়িতে কাজে গেলে কবিতা বলে, কবিতা একটু এদিকে আয়, আজ আমার অনেকদিন পর খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা করছে। তুই খিচুড়ি রান্না করতে পারিস? আমাকে একটু রান্না করে খাওয়াবি? মণিমালা মাসি, আমি পারি বটে, মায়ের কাছে শিখেছি, তবে আমি কোনোদিন রান্না করিনি। তুমি বলছো যখন, আমি তাহলে আজকে রান্না করে তোমাকে খাওয়াবো। কবিতা রান্নাঘরে গিয়ে মণিমালা মাসির জন্য খিচুড়ি বানাতে থাকে। ঠিক তার মা যেমন করে শিখিয়েছিল সেই রকম করেই সে বানিয়ে দেয়। সারা বাড়ি খিচুড়ির গন্ধে মাত হয়ে যায়। তখন মণিমালা দেবী বলেন, তাড়াতাড়ি নিয়ে আয়, আর চুপ করে বসে থাকতে পারছি না। ওই দে দেখি। এই যে মাসি, টেবিলে দিলাম, চলে এসো তাড়াতাড়ি, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। বাহ, বেশ তো রান্না হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। কি করে শিখলি রে এত সুন্দর খিচুড়ি বানানো? আজ কতদিন পর এত সুস্বাদু খিচুড়ি খেলাম। এবার থেকে যখনই ইচ্ছা করবে তখনই তোর হাতের খিচুড়ি খেতে চাইবো। ঠিক আছে মাসি, তাই করো। আমি যে সুন্দর খিচুড়ি বানাতে পেরে তোমাকে খুশি করতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। মার কাছ থেকেই দেখে শেখা, এই প্রথম বানিয়ে তোমাকে খাওয়ালাম। এরপর কবিতা মণিমালা মাসির বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিজের বাড়ি সন্ধ্যায় ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখে মা খুবই অসুস্থ, শ্বাসকষ্ট চলছে খুব। কবিতা এলি নাকি রে মা? আমার কাছে এসে বস, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আমার সময় শেষ হয়ে এসেছে, আমি ঠিক বুঝতে পারছি, জানিস তো। এ কি বলছো মা? এমন কথা বলো না। তুমি চলে গেলে আমার কি হবে? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি কোথায় দাঁড়াবো? আমার যে চারিদিক অন্ধকার হয়ে যাবে। আর কি করব বল মা, আমার সময় শেষ হয়ে এসেছে, আমার কিছু করার নেই। তোর জন্য আমি একটা ঠিকঠাক জায়গাও করতে পারলাম না। একটা ভালো ছেলে দেখে যদি তোর বিয়েটা দিয়ে যেতে পারতাম, তাহলে আমার মরণটাও খুব ভালোভাবেই হতো। একটা দুশ্চিন্তা নিয়ে আমাকে মরতে হবে। এই বলে রাসমণি দেবী কবিতার হাত ধরে নিঃশ্বাস ত্যাগ করেন। কবিতা কান্নায় ভেঙে পড়ে। পৃথিবীতে মা ছাড়া তার কেউই নেই, চারিদিকে ধুধু অন্ধকার। এরপর কবিতা একদিন মণিমালা দেবীর কাছে আসে এবং বলে, মণিমালা মাসি, এবার থেকে তুমি নতুন কাজের লোক খুঁজে নাও। আমি আর কাজ করব না। এখানে থাকলে মায়ের কথা খুব মনে পড়বে, তাই আমি অন্য কোথাও গিয়ে থাকবো। সেখানে গিয়ে নতুন কোনো কাজ খুঁজবো। এই কাজ করে কি আর জীবন কাটবে? তুই একা মেয়ে, এই বয়সে তুই কোথায় গিয়ে থাকবি? এখন দিনকাল খুব খারাপ, এইভাবে কি একা একা কোথাও থাকা সম্ভব? মানছি এখানে কোনো কাজ নেই, কিন্তু তবুও তোর নিজের দিকটা ভেবে আমার খুব ভয় করছে। হাজার হোক, তুই আমাকে মাসি বলে ডাকিস, আর আমি তোকে মেয়ের মতোই দেখি। তাহলে কি করব মাসি? একটা কোনো উপায় বলে দাও আমাকে। আমার যে কোনো রাস্তা নেই, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই, আমি একা থাকবো না তো কি করব? মাসি যখন বলেছিস, তাহলে আমার একটা কথা শোন। তুই ভালো খিচুড়ি বানাতে পারিস, তুই একটা খিচুড়ির দোকান লাগা। যা টাকা পয়সা লাগবে আমি তোকে সাহায্য করব। তুই শুধু ব্যবসাটা শুরু কর, আর আজ থেকে তুই আমার কাছেই থাকবি, তোর থাকার চিন্তা করতে হবে না। কবিতা মণিমালা মাসির কথা শুনে খুবই খুশি হয়ে যায়। মণিমালা মাসির কথা মতো ফুটপাতে একটা ঠেলার মধ্যে দোকান লাগায়, আর দোকানের নাম দেয় মায়ের হাতের খিচুড়ি। একদিন একটি ছেলে খিচুড়ির ঠেলার সামনে এসে বলে, আরে বাহ দিদি, তুমি খিচুড়ি বিক্রি করছো নাকি? কই আমাকেও এক প্লেট দাও তো দেখি, অনেকদিন হলো খিচুড়ি খাইনি।
এই নাও তোমার 1 প্লেট খিচুড়ি, একটু খেয়ে বলো তো দেখি কেমন লাগছে খেতে। হ্যাঁ, এই তো একদম মায়ের হাতের খিচুড়ি মনে হচ্ছে। অনেকদিন হয়ে গেল মায়ের হাতের খিচুড়ি খাওয়া হয়নি। আমি এখানে অফিসের কাজের জন্য থাকি, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। তোমার খিচুড়ি খেয়ে আমার দারুণ লেগেছে। কই আমার দুটো প্লেট দাও তো দেখি, খিদে খুব জোরেই পেয়েছে। এখন বরং খিচুড়ি খেয়েই পেট ভরাই। আরে বাহ, কি দারুণ খেতে। আর 1 প্লেট দাও তো, পার্সেল করে দেবে, বাড়িতে নিয়ে যাব। এভাবেই কবিতার খিচুড়ির ব্যবসা ভালোই চলতে থাকে। কবিতা আস্তে আস্তে বড় খিচুড়ি ব্যবসায়ী হয়ে যায়। মণিমালা মাসির সাহায্য করা টাকাগুলো এখন কবিতা ফিরিয়ে দেয়। কবিতার দিন এখন ভালোই চলে। একদিন আর এক কাস্টমার আসে। আরে কবিতা, যে তুই খিচুড়ি বিক্রি করিস, তোর খিচুড়ির তো বহুত নাম শুনেছি, নামটাও ভালো দিয়েছিস, মায়ের হাতের খিচুড়ি, যে কেউ দেখেই খেতে আসবে। কই আমাকেও 1 প্লেট দে তো দেখি, খিদেরা খুব জোরেই পেয়েছে। সঞ্জয় কাকু তুমি? আমি তো অনেক দিন দোকান করেছি, তুমি এখন জানতে পারলে? এই নাও ধরো দেখি। বাহ, যেমন নাম তেমন স্বাদ, মনটা পুরো জড়িয়ে গেল। এই যে বাড়ির জন্য একটা পার্সেল বানিয়ে দিন, আজ বাড়িতে সকলে মিলে খিচুড়ি খাবো। কবিতার হাতের খিচুড়ি বলে কথা। এই বলে কবিতা 4টি পার্সেল বানিয়ে দেয়। সঞ্জয়বাবু পার্সেলগুলো নিয়ে বাড়ি চলে যায়। কবিতার খিচুড়ি যেমন স্বাদ তেমনি দামও কম, তাই লোকে প্রচুর ভিড় জমাতো। দেখতে দেখতে কবিতা একজন নামকরা বিক্রেতা হয়ে যায়। একদিন সঞ্জয়বাবু আবার আসেন। তখন কবিতা বলে, কি গো কাকু, সেদিন মনে হয় বাড়িতে খেয়ে সবাই খুব নাম করেছে, তাই আবার নিতে এসেছো? ঠিক আছে বসো, খাবে না নিয়ে যাবে? আমি একটা তোর জন্য একটা ভালো সুখবর নিয়ে এসেছি। দেখ, তুই যদি রাজি হোস তাহলে বল, তবে অফারটা বলতে পারবো। কি সুযোগ, কই বলো দেখি, কি অফার আছে আমার জন্য? আমার অফিসে অনেক লোক কাজ করে আর ক্যান্টিনও আছে, কিন্তু ভালো সেরকম কোনো রাঁধুনি পাচ্ছি না। রোজ রোজ রাঁধুনি চেঞ্জ করতে হয়। তুই যদি রাজি হোস তাহলে আমাদের অফিসের ক্যান্টিনে রান্নার কাজটা করতে পারিস। অফিসের স্টাফদের জন্য দুবেলা রান্না করে দিবি, তার জন্য তোকে ঠিক মতো মাইনেও দেবো আর সঙ্গে বাড়িও দেবো। ঠিক আছে কাকু, আমি মণিমালা মাসির কাছে থাকি এখন। মাসির সঙ্গে আগে আলোচনা করি, তারপর তোমাকে জানাবো। এই বলে কবিতা মণিমালা মাসিকে সঞ্জয়বাবুর কথা শোনায়। তখন মণিমালা মাসিও রাজি হয়ে যায় এবং বলে, এ তো খুব ভালো খবর রে, এত ভালো সুযোগ ছাড়িস না। রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করার থেকে রেস্টুরেন্টের মতো জায়গায় রান্না করে সবাইকে খাওয়াবি, এতে আরো অনেক সম্মান। তুই সঞ্জয়বাবুকে কালকেই জানিয়ে দে। এরপর থেকে কবিতা সঞ্জয়বাবুর অফিসে ক্যান্টিনে খিচুড়ি রান্না করা থেকে শুরু করে আরও বহু জিনিস রান্না করতে থাকে এবং দুবেলা খেয়ে সমস্ত অফিস স্টাফরা খুবই তৃপ্তি পায় ও কবিতার খুব নামও করতে থাকে। এভাবেই কবিতা অনেক বড় রাঁধুনি হয়ে যায় এবং অফিসের একজন স্টাফ অঙ্কুশ কবিতাকে দেখে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়। কবিতা, তোমার হাতে রান্না খেয়ে না আমি একেবারে পাগল হয়ে গিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। একাই থাকি, বাবা মা বলতে কেউই নেই। আমার এই একাকিত্ব জীবনে তোমাকে আমি জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার গার্জেন হচ্ছে মণিমালা মাসি। আগে মাসির সঙ্গে আলোচনা করি, তারপর সঞ্জয় কাকুকেও একবার জানানো দরকার, কারণ উনিও আমাকে মেয়ের মতোই দেখেন। অঙ্কুশের সঙ্গে কবিতার বিয়েতে মণিমালা দেবী ও সঞ্জয়বাবু দুজনেই রাজি হয়ে যায় এবং দুজনের দুহাত এক করে দেয়। এবার থেকে কবিতা তার স্বামী অঙ্কুশের সঙ্গেই থাকে এবং দুজনে মিলে একটি বড় রেস্টুরেন্ট খোলে। এখন আমাদের অনেক বড় রেস্টুরেন্ট, তাই না অঙ্কুশ? একদিন আমি ফুটপাতে ছিলাম, এখন আমি রেস্টুরেন্টের মালিক। জীবন কোথা থেকে কোথায় নিয়ে আসে মানুষকে। আমার এত বড় সাকসেসের পিছনে শুধুমাত্র মণিমালা মাসিরই হাত আছে, না হলে আমি কখনোই এত বড় হতে পারতাম না। উনি আমার সব কিছু, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন, রোজগারের পথ দেখিয়েছেন। ভগবান মণিমালা মাসির অনেক মঙ্গল করুক। এভাবেই কবিতা মণিমালা মাসির অনেক প্রশংসা করতে থাকে। এরপর কবিতা এবং অঙ্কুশ তারা দুজন হোটেল চালিয়ে অনেক ধনসম্পত্তির মালিক হয়ে যায়। এভাবেই তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে।